আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামীণ জীবনের আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি একটি প্রত্যন্ত অঞ্চলে। এর নাম হচ্ছে পগলদিঘা চর অঞ্চল। এই অঞ্চলের কৃষকেরা এই শীতের সময় তাদের জমিনের সুন্দর শুধু সরিষার ফলন মানে সরিষা লাগিয়েছেন এবং কি তার ফলন অত্যন্ত সুন্দর সুন্দর হয়েছে। আর আমি দেখতে পাচ্ছি বর্তমানে যেদিকে আমি তাকাচ্ছি শুধু সরিষা ফুলের ঘ্রাণ এবং কি সরিষার রঙে রঙিন হয়ে রয়েছে। তো এখানে এই কৃষকেরা আরও কী কী লাগিয়েছে এই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। আশা করি আজকের ভিডিওটা আপনার এনজয় করতে পারবেন, রোমাঞ্চকর একটা ভিডিও হবে। এই শীতের সময় কৃষকরা আসলেও তাদের এই চরাঞ্চলের কৃষকেরা কী কী ফসল ফলিয়ে থাকে সেই বিষয়গুলো আজকে ভিডিও তুলে ধরার চেষ্টা করব। সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিও। এই রাস্তার দুপাশে শুধু সরিষের আর ফুলের যে হলুদ রঙে রঙিন হয়ে রয়েছে, দেখতে সত্যি অসাধারণ লাগছে। এই অঞ্চলের রাস্তাঘাট এতটা উন্নত নয়, একদম ভাঙাচোরা। এই রাস্তায় জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি যেতেও তাদের অনেক কষ্ট হচ্ছে, একটা ভ্যান গাড়ি যেতেও কষ্ট হচ্ছে। তো সব মিলিয়ে এই অঞ্চলের মানুষ কিন্তু অনেকটাই যাতায়াতে অনেক কষ্টে রয়েছেন। এখন আমরা এই দুই পাশে যে কোনো এক পাশে নেমে আমরা দেখার চেষ্টা করব এই অঞ্চলের মানুষ, এই চরাঞ্চলের মানুষ এই সময় তাদের জমিনে কী ফসল রোপণ করেছেন, আর সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন আমার সাথেই থাকুন। একদল রাতের প্রহরী, যাদেরকে আমরা ডিওজি সাহেব বলে ডাকি, তারা ঘুরে বেড়াচ্ছেন। খুব সুন্দর পরিবেশ, খুব ভাল লাগছে। এই হচ্ছে শীতে গ্রামের সৌন্দর্য। এই সময়টা সৌন্দর্য বলতে এই অঞ্চলের চারিদিকে শুধু সরিষা ফুলের ঘ্রাণ আর হচ্ছে সরিষা ফুলের যে রং, হলুদ রঙের সব রঙিন হয়ে রয়েছে, সত্যি দেখতে অসাধারণ লাগছে। এখন আমার গন্তব্য হচ্ছে ঠিক ওই সরিষা ফুলের যে মাঝখানা দেখতে পাচ্ছেন ওইখানে, ওই অঙ্গরাজ্যে মানে সরিষা ফুলের যে অঙ্গরাজ্য রয়েছে সেখানে যাব। সেখানে দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কত সুন্দর লাগে। সেই মাঝখানে আমি থাকবো, হাঁটবো, দৌড়াবো, সেই ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করব। আর একটা বলে রাখি, এই অঞ্চলের মানুষ কিন্তু অত্যন্ত বুদ্ধিমান। তারা কিন্তু এই সরিষার পাশাপাশি যে ধান কাটার পরে জমিটাকে তারা এখন কেউ এবার লাগিয়েছেন রসুন, কেউ বা ডাঁটা শাক। আর পাশাপাশি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই সরিষা কিন্তু দানা চলে আসছে অলরেডি। আমি দেখতে পাচ্ছি সরিষার দানা চলে আসছে। এটা সম্ভবত 2-1 সপ্তাহের ভিতরে কাটার উপযোগী হয়ে যাবে। কেমন আছেন ভাই? এই তো ভালো। এটা কি এটা পেঁয়াজ তো বিক্রি করে ফেলছে। এখন এখানে কি লাগাবে পেঁয়াজ তোলার পরে? ধান লাগাবে। আচ্ছা আচ্ছা, এটা কি বড় আবাদ হবে আর না? বড়, আচ্ছা, থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি যে এই ক্ষেতে মানে এই বন্ধ, আমরা বাংলা ভাষা যেটা বলি, গ্রামের ভাষায় বন্ধ বলে থাকি। এখানে সরিষা ফুলের মানে সরিষার পাশাপাশি পেঁয়াজ, তারপরে শাক, আবার কিছু কিছু ক্ষেতে দেখতে পাচ্ছি যে ভুট্টা, এগুলো হচ্ছে ভুট্টার ক্ষেত। এখানে ভুট্টা লাগিয়েছে। শাকিল এদিকে, এই অঞ্চলের নামটা কি? এই এলাকার নামটা হচ্ছে আমরা রেখে, এটা হচ্ছে জামালপুর জেলার শৈশবের থানার চর পগলদিঘা এলাকায়। এখানে আমি যতটুকু জানি, আমার জানা মতে, যে এখানে কিন্তু যখন বর্ষা হয় ঠিক বর্ষার সময় কিন্তু এখানে পানি উঠে যায়, তাই না? এখানে পানি ওঠে না? সব পানি ওঠে না? তখন এই মানুষগুলো কি করে তারা তখন এখানে চলাফেরা? তখন এমনি থাকে, পানি 15 থেকে 20 দিন পানি থাকে। আমরা এখানে একজন কৃষকের সাথে কথা বলার চেষ্টা করব যদি তাদেরকে পাই। তো এখন আমি আপনাদেরকে একটু সৌন্দর্য দেখাই। এ হচ্ছে এই চরের সৌন্দর্য। আমি যদি একটু ড্রোনের চোখে দেখাই আপনাদেরকে, যতদূর চোখ যাচ্ছে শুধু সরিষা।
আমি এখন দাঁড়িয়ে আছি সরিষা ক্ষেতের মাঝখানে। এখানে একটা যাওয়ার রাস্তা রয়েছে, সেখানে হেঁটে যাচ্ছি। আমি সরিষা ফুলে কোনো মানে সরিষা খেতে কোনো ক্ষতি করতেছি না। আমার যতটুকু চোখ যাচ্ছে শুধু সরিষা আর সরিষা দেখতে পাচ্ছি। আর সরিষার ফুলগুলো মানে হলুদ ফুলে ফুটন্ত অবস্থায় মানে এতটাই ভালো লাগতেছে, মানে দেখে প্রায় দিকে মনে হচ্ছে যে সরিষাময় হয়ে গেছে এই চারিদিক। শীতের এই সময়টা আসলেও বেশ কিছু ফসল ফলায় আমাদের গ্রামের কৃষকেরা। তার ভিতরে অন্যতম হচ্ছে এই সরিষা চাষ। এই সরিষা চাষে অনেকটাই লাভবান হয়ে থাকে বিদায় এই বড় আমন ধান কাটার পরে জাস্ট 1 মাসের জন্য তারা এই সরিষা রোপণ করে থাকেন, এবং এতে তাদের অতিরিক্ত কিছু উপার্জন হয়ে থাকে। যতটুকু আমরা জানতে পারি যে 1% জমিতে মোটামুটি কতটুকু হয় সরিষা হতে পারে? বিঘাতে 5 থেকে 6 মণ। 5 থেকে 6 মণ। আর সেটা সরিষার কিন্তু মোটামুটি একটা দাম রয়েছে, মোটামুটি প্রায় 1000-1200 টাকা মণ মেবি, না? এটা হচ্ছে তোমার 4000 ও সরি 4000 টাকার মতো কিন্তু দাম পড়ে থাকে। তো অতএব একজন কৃষক যদি পরিশ্রমী হয়ে থাকে, এই অঞ্চলের কৃষকরাও এতটাই পরিশ্রমী যে তারা 1 মাসের জন্য এই সরিষা আবাদ করে থাকেন, এবং কি সেই ক্ষেত্রে এক পাখিতে যদি 10-15 মণ সরিষা হয়ে যায়, তাহলে কিন্তু প্রতি মণ যদি আপনি 4000 করে ধরেন, তাহলে কিন্তু অনেক টাকা। তো অবশ্যই আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এটা কিন্তু একদম বাস্তব কথা। এবং কি আমি দাঁড়িয়ে আছি, আমার চোখের সামনে সরিষার মানে হলুদের সাগরের সামনে আমি দাঁড়িয়ে আছি, এভাবে আমি বলতে পারি। ওকে, একটু সাইকেল একটু ভিডিও তুমি ধরো, আপনি অফিসে আসো। আমি ঠিক এভাবেই বলবো যে আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক চারিদিকে আমার হচ্ছে সরিষা ফুলের সাগরের মাঝখানে একটা দ্বীপ আছে, সেখানে আমি দাঁড়িয়ে আছি। আমি এরকম বলতে পারি। হ্যাঁ, এটাই হচ্ছে ভুট্টো ক্ষেত। যারা কখনো ভুট্টো ক্ষেত দেখেননি, ভুট্টো কিন্তু আসলে আমরা অনেক সময় পপকর্ন হিসেবে যেটা খাই, সেটা কিন্তু ভুট্টাতে তৈরি করা হয়ে থাকে। সেই গাছ হচ্ছে এটা। ভুট্টা ক্ষেতের আমরা আশেপাশে দেখি কোনো কৃষককে পাই কিনা, যদি পাই তাহলে তার সাথে আমরা একটা সাক্ষাৎ করবো ইনশাল্লাহ। আর সেই সাথে দেখেন এই ভুট্টা ক্ষেতের ঠিক পাশে দেখতে পাচ্ছি আলু রোপণ করছে, লাল আলু যেটা আমরা বলে থাকি, দেখে থাকি এবং খেয়ে থাকি বাজার থেকে কিনে। সেই লাল আলুটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটাই হচ্ছে সেই লাল আলু। এটা অল্প পরিমাণে লাগানো হয়েছে। এটাও কিন্তু আবার যখন আলুটা যখন তুলে ফেলো, তারপরে এখানে কিন্তু অন্য একটি ফসল লাগানো হবে, হয়তো বা সেটা ধানও হতে পারে। আরেকটি বিষয়, যারা এটাকে চিনেন না, এটা হচ্ছে পেঁয়াজ। কৃষক পেঁয়াজ রোপণ করেছেন, এবং কি পাশাপাশি ওটা কি গোটা হজ? হ্যাঁ, গোটা হজ। মানে এটাও কিন্তু খুব সুস্বাদু একটা খাবারের সুস্বাদু তৈরি করে এই গোটা হজটা। আর এই পাশে যত জমি রয়েছে সবগুলোতেই শুধু সরিষা আর সরিষা। আমরা এখন দেখতে পাচ্ছি একজন কৃষক কাজ করছেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। শাকিল, তাই? হ্যাঁ, আসলেও একটা বিষয় হচ্ছে যে এই সরিষা ফুলের যে কালার, এটা কিন্তু গাঁদা ফুলের বেশ কিছু ভেরিয়েশন আছে, তার ভিতরে একটি কালারের সাথে মিশে যায়, কিন্তু মানে মিলে যায় আর কি। এটা কিন্তু গাঁদা ফুলের মতো কালার। তো এখন কি করা যায়? এখন আমরা একজন কৃষকের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করবো এতটুকু যে আসলে ভুট্টা চাষে কতটুকু কী পরিমাণ খরচ হয়ে থাকে, কী পরিমাণ পরিশ্রমের প্রয়োজন হয়ে থাকে, এবং কোন সময় কী ধরনের পদক্ষেপ নিতে হয়, বিশেষ করে কোন সময়টা ভুট্টা চাষের জন্য উপযুক্ত, সেই বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন। ওটা হাতে নিস। আমি হাঁটতে হাঁটতে এমন এক পর্যায়ে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট ভুট্টা ক্ষেত। এটা কিন্তু ভুট্টা ক্ষেত। হ্যাঁ, ভুট্টা ক্ষেতের পাশাপাশি ওপাশে দেখলাম আলু এবং কি পেঁয়াজ লাগিয়েছে, আর এই পাশে হচ্ছে পুরোটাই সরিষার আবাদ। আরেকটু দূরে দেখতে পাচ্ছি ভুট্টা ক্ষেত, অনেক বড় ভুট্টা ওইটা। ওখানে এখন যাওয়ার চেষ্টা করব, ওখানে গিয়ে আমরা দেখি কারোর সাথে কথা বলতে পারি কিনা। আপনারা যদি একটু দেখতে পারেন যে আসলে ফুটেজটা কত সুন্দর লাগছে, তাই না? ফুটেজটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সরিষা, আর আমি ঠিক সরিষা ক্ষেতের পাশেই দাঁড়িয়ে রয়েছি। সত্যি আমার কাছে অনেক উৎফুল্ল মনে হচ্ছে, আমার মনটা উৎফুল্ল হয়ে রয়েছে। এটা দেখে মনটা উজ্জীবিত হয়ে গেছে।
ভুট্টা ক্ষেতের কি গল্প বলবো, ভুট্টা খেতে কিন্তু অনেক পরিশ্রম রয়েছে, তবে ধানের তুলনায় কিন্তু এই অঞ্চলে ভুট্টার আবাদটা মনে হয় কিছুটা কম হয়ে থাকে। আমি এরকমভাবে যতই দূরে যাই না কেন, এই অঞ্চলের মানুষ তাদের জমিতে এই সরিষার আবাদটাই বেশি করেছেন। কত সুন্দর রাস্তা, দুপাশে সরিষা ফুল, মাঝখানে রাস্তা, সত্যি অসাধারণ লাগছে। আমার অনুভূতিটা আমি আপনাদের বলে বোঝানোর চেষ্টা মানে বুঝিয়ে শেষ করতে পারবো না। এখানে আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি যে এখানে লাল আলু, দেশি আলু যেটাকে বলে, সেটা এখানে রোপণ করা হয়েছে। সব মিলিয়ে এই অঞ্চলের মানুষ কিন্তু এতটাই কর্মঠ, তারা তাদের প্রতি জমি রাখবে না, তারা কিন্তু তাদের জমির ব্যবহার করে যাচ্ছেন। এখন হাঁটতে হাঁটতে আমি আপনাদের নিয়ে আসছি যে একটি ভুট্টা ক্ষেত, যেটা অনেকটা বড় হয়ে গিয়েছে, সেখানে মেবি ফলও চলে আসছে, সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরিষা। আর সরিষা কিন্তু অলরেডি দানা হয়ে গেছে, ইতিমধ্যে দানা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ এটা আর বেশি দিন না, হয়তো আর 10-15 দিন পরে এটা কিন্তু কেটে ফেলার উপযোগী হয়ে যাবে। এটাও হচ্ছে ভুট্টা গাছ। এ পাশে আবার দেখি আরেকটি ক্ষেত, ওগুলো হচ্ছে ছোটো, এবং কি একটা পর্যায়ে সম্ভবত 1-2 মাস পরে কিন্তু এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন, একটি গাছে কমপক্ষে আমি দেখতে পাচ্ছি একটি করেই হয়েছে, সম্ভবত 1-এর অধিক ভুট্টো ধরে থাকে। এরকম প্রতিটা গাছে আমি দেখতে পাচ্ছি অনেক ভুট্টো চলে আসছে ইনশাল্লাহ। অর্থাৎ কৃষক এই ভুট্টা লাগানোর পরে যখন তার ক্ষেতে ফল চলে আসে, তখন কিন্তু কৃষকের মুখে যে হাসিটা, সেটা যদি আপনি কখনো দেখেন তাহলে কিন্তু সেটা মানে বলে বোঝাতে পারবেন না সেই হাসির কতটা মুগ্ধতা ছড়ায়। আমি এখানে একজন কৃষকের সাথে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আসলেও পাচ্ছি না কৃষককে। আবার সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন ওই ওপাশে কিন্তু একটা লাউয়ের মাচা দেওয়া, এবং কি অর্থাৎ ওই জমিটাতেও কিন্তু একজন কৃষক লাউ লাগিয়েছেন। আর সব মিলে অসাধারণ একটা পরিবেশ। সূর্যটা কিন্তু লাল হয়ে গেছে, ডুবে যাবে কিছুক্ষণ পরে। অসাধারণ পরিবেশ, আমার কাছে অসাধারণ লাগছে। এই জনপদের মানুষের জীবনটা এত রোমাঞ্চকর, মানে আসলেও মানে আমাদের দেশটা কিন্তু নকশি কাঁথার মতো এই দেশ। আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ নকশি কাঁথার মতো, নকশি কাঁথার সুতোর মতো আঁকা ফুলগুলোর এরকমভাবেই করা হয়েছে। আমি এখন দেখার চেষ্টা করি লাউ মেবি এখন সিজন তো লাউয়ের নয়, তবে এখানে আমি লাউ দেখতে পাচ্ছি, লাউ দেখানোর চেষ্টা করব। আমি শুধু এইটুকু দেখানোর চেষ্টা করছি এই জনপদ ঠিক এই সময়টায়, শীতের এই সময়টায় কী ধরনের ফসল ফলিয়ে থাকেন। এখানে লাউয়ের গাছ, ছোট্ট একটি জায়গা, কৃষক এতটাই বুদ্ধিমান যে ছোট্ট একটু উঁচু জায়গাতে তিনি সরিষা না আবাদ করে, ভুট্টা না আবাদ করে সেখানে লাউ রোপণ করেছেন, লাউ গাছ। এখন যেহেতু শীতকাল, প্রচণ্ড শীত, এই জন্যে এই লাউগুলো আর হবে না। তবে আমি যে গাছে যতটুকু লাউ দেখতে পাচ্ছি, মানে এত লাউ মেবি কৃষক খেয়েছেন এখান থেকে রোপণ করার মাধ্যমে, অনেক বিক্রি করে থাকেন তারা। সত্যি অসাধারণ লাগছে। ঠিক এই পাশেই কৃষক ভাই আর কি লাগিয়েছেন, লাউ, মিষ্টি কুমড়া গাছ দেখতে পাচ্ছি আমরা। আবার আরেকটি ফসল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দুপাশে সরিষা ক্ষেত এবং তার মাঝখানেই বেগুন গাছ লাগিয়েছেন এক কৃষক। সম্মিলিত কৃষিও মানে আবাদ করেছেন, অলরেডি ফল কিন্তু চলে আসছে, মানে প্রতিটি গাছে কিন্তু থোকায় একাধিক বেগুন ধরে রয়েছে। এগুলো কৃষকরা কিন্তু শুধু তারা খাওয়ার জন্য নয়, তারা কিন্তু বাণিজ্যিকভাবে মানে বিক্রি করার উদ্দেশ্যেও কিন্তু তারা এগুলো রোপণ করেছেন আর কি। সেই সাথে ছোট্ট একটা সিম গাছ দেখতে পাচ্ছি। সিম গাছে অনেক ফুল চলে আসছে,
এটাতে আর একটু মাচা করে দিলে আর একটু ভালো হতো, মেবি এখানেও ফল চলে আসবে, এখানে আসলে কিছু নেই। আরেকটা হচ্ছে মিষ্টি কুমড়া আসলে কীভাবে ধরে, যারা আপনারা মিষ্টি কুমড়া খেয়ে থাকেন, দেখেন মিষ্টি কুমড়া ঠিক জমিনেতেই জমিন জুড়ে ছড়িয়ে যায় গাছগুলো, এবং কি এই জমিনের উপরেই ধরে আর কি এরকমভাবে। অনেক জায়গায় আমি দেখেছি যে যখন মিষ্টি কুমড়া গাছটা বড় হয় তখন কৃষক মানে খড় দিয়ে দেন, ঠিক আছে, খড় দেওয়ার পরে সেই খড়ের উপরে কিন্তু মিষ্টি কুমড়া ধরে থাকে। আমি দেখতে পাচ্ছি একটা, দুটো, এবং কি এই মিষ্টি কুমড়াটা কিন্তু খুবই সুন্দর লাগছে এবং কি বিক্রির উপযোগী হয়ে গিয়েছে। আরেকটু সামনে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে টমেটো, একজন কৃষক ভাই সুন্দর টমেটো লাগিয়েছেন, টমেটো মাচা করে দিয়েছেন। আমি একটু এগুলো দেখানোর চেষ্টা করব। এক কৃষক ভাই তিনি কত সুন্দর করে লাগিয়েছেন। আসসালামু আলাইকুম, একটু এদিকে আসবেন। কৃষক ভাই এখানেই, তিনি কিন্তু আমার ডাকে সাড়া দিয়েছেন, আসতেছেন, তার সাথে একটু গল্প করব, তার কাছে জানার চেষ্টা করব মানে তার এই ফসল ফলানোর উদ্দেশ্য কি। খুব সুন্দর করে কিন্তু মাচা করে দিয়েছেন, আপনারা দেখেন খুব সুন্দর করে মাচা করে দিয়েছেন ভাই, মানে থোকায় থোকায়, আমি যদি আপনারা দেখাই, থোকায় থোকায় কিন্তু টমেটো ঝুলে রয়েছে। আর এ পাশে কিছু টমেটো উত্তোলন করেছেন তিনি বিক্রি করার উদ্দেশ্যে। ওয়াও, এই খাত কি আপনার? ও আচ্ছা আচ্ছা, একটু দেখতে আসছি, আপনাদের জীবন দেখতে আসছি, কেমন কীভাবে আপনারা ফসল ফলান, সোনার ফসল যেগুলো আমরা কিনে কিনে খাই, কত সুন্দর। এগুলো কার আপনার? আচ্ছা, আমার জানার কৌতূহল যেটা, সেটা হচ্ছে যে মূলত এর পূর্বে এখানে কি কি লাগানো হয়েছিল? এর আগে ইয়া ছিল, একটু আমি লাগিয়ে দিই এখানে। যেহেতু এখানে এখন আপনার শসা লাগিয়েছেন দেখলাম, সরিষা, তারপরে আবার বেগুন, তারপরে আবার মিষ্টি কুমড়া, আবার একটু দেখতে পাচ্ছি এটা মানে মেবি শসা। হ্যাঁ শসা, এটা শসা। এর পূর্বে কি ছিল এখানে, কি মানে কি রোপণ লাগানো? হ্যাঁ, এর আগে কি কি ইয়া ধানের আবাদ করানো হয়েছিল। কি ধান ওইটা? ইয়া সৈন্য ভাই, সৈন্য ভাই। তারপরে আপনারা এই লাগিয়েছেন মানে বিশেষ করে টমেটো। হ্যাঁ, টমেটো, টমেটো। আচ্ছা, টমেটো এখানে কত শতাংশ খেয়ে? এটা হলো ইয়া 12%। 12%। কি পরিমাণ খরচ হয় টমেটোর পিছনে? খরচ তো মোটামুটি তো সার, তারপরে চারা সবকিছু মিলে কেমন খরচ হয়? তো 15,000 টাকা। 15,000 না? হ্যাঁ, 15,000। আর গাছ রোপণ করার পরে কতদিন পরে ফল দেওয়া শুরু করে? ইয়া 2 মাস লাগে। 2 মাস মতো। 2 মাস। তারপর বিক্রি করার উপযোগী হয়ে যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর কতদিন বিক্রি করতে পারেন? তো 1 মাস। 1 মাসের মতো। 1 মাসের মতো। 1 মাস, তার মানে 1 মাস পরে যখন ফল দেওয়া শেষ হবে তখন এগুলো ভেঙে ফেলবেন? হ্যাঁ, ভেঙে ফেলবেন। এরপর কি লাগাবেন এখানে? এরপরে আবার হ্যাঁ লাগাবেন না? হ্যাঁ, পুরো ধান লাগানো। মানে ধান কেটে লাগিয়েছেন, টমেটো, টমেটো, আচ্ছা টমেটো আর অনেক কিছু লাগিয়েছেন। হ্যাঁ, তারপর আবার ইরি ধান লাগানো। এটা আবার শেষ করে ইরি ধান লাগানো। ইরি ধান লাগানো। তার মানে এই সময়টুকু আমি দেখেছি মানে অনেক জায়গা আশেপাশে যেগুলো হ্যাঁ কিছুদিন পানি থাকে। আবার তার মানে বর্ষার সময় আপনি আবাদ করতে পারেন না না না। আর এই কৃষক ভাইরা এতটাই পরিশ্রমী, যেটা আমি বলতে গেলে আমি এর পূর্বে অনেক জায়গায় ঘুরে দেখেছি, তারা ধান কাটার পরে আর কোনো ফসল আবাদ করেন না। এখানে আমি দেখতে পাচ্ছি সরিষা আবাদ করেছেন অনেকেই, আবার কেউ বা করেছেন ভুট্টার চাষ, আবার এই ভাইয়েরা করেছে টমেটোর চাষ। তো অবশ্যই আমাদের এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আপনি যত কষ্ট করবেন, কষ্ট করে ফসল ফলাবেন, ততটাই আপনাকে এই প্রকৃতি আপনাকে দেবে। তো ভাইয়েরা, যদি আমরা যে শহরে যারা থাকি, বসবাস করে থাকি, সেখানে যখন বাজারে গিয়ে টমেটোর দাম করি, ঠিক এই টমেটোয় দেখতে আপনারা দেখেন, এই টমেটোয় কিন্তু আমাদের কিনতে হয় 50 টাকা 60 টাকা কেজিতে। আসলে আমি এইটুকু বলবো, আমাদের গ্রামের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না। এখানে 20 লাখ সিন্ডিকেট কাজ করে, তারা যদি ন্যায্য মূল্যে পেত তাহলে আমাদের দেশের কৃষকটা যদি বাঁচে তবেই কিন্তু আমরা বাঁচবো, তাই না? তো ধন্যবাদ আপনাদেরকে। আর ওপাশে আপনাদের কি আছে নাকি, কি বলে, ভুট্টা কি আপনাদের? হ্যাঁ, ভুট্টা এটা আমার। আচ্ছা, ভুট্টার একটু কাহিনীটা বলেন তো, কতদিন সময় লাগে ভুট্টা আসতে? ভুট্টা আসতে লাগবো 5 মাস।
5 মাস না? হ্যাঁ 5 মাস। এই ভুট্টার ওই ফলন মানে ধরেন যে গাছ লাগানোর পরে, আচ্ছা একটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন যে ভুট্টা চাষে খরচ বেশি নাকি ধানের খরচ বেশি? ইয়ে ধানের খরচ বেশি, আর ভুট্টার লাভও বেশি, খরচও কম। এক পাখিতে ধান কত মন হয় আর ভুট্টা কত মন হয়? এক পাখি ভুট্টা ধান হবো আনের 25 মন। 25 মন। 25 মন। আর আর ভুট্টা হবো 35 মন। ও মাই গড। ভুট্টার প্রতি মনের দাম কত? 1200, 1250, কত 1400 যা। ধান ধান হইলো বীজা ধান হইলো 1050 টাকা পরে, যে 1300-1400 টাকা পরে। তাহলে তো ভুট্টা চাষে অনেক লাভবান হবে। বেশি। তো যাই হোক, ভাইয়ের কাছে একটা নতুন ইনফরমেশন পেলাম যে ভুট্টা চাষটা অনেকটা লাভজনক। এই অঞ্চলে মেবি ভুট্টা চাষটা অনেক হয়ে থাকে। হ্যাঁ অনেক। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। আমার নাম সোহেল রানা। আপনাদের নাম একটু বলবেন? আমার নাম মোহাম্মদ পলাশ মিয়া। আর ভাইয়া? আমার নাম মামুনুর রশিদ। ওকে, ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকেই আমাকে ইনফরমেশন দেওয়ার জন্য, হেল্প করার জন্য। আসি, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমি ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাব। আমি এখানে এসে অনেক ইনফরমেশন জানতে পেলাম যেটা আমি পূর্বে জানতাম না। বিশেষ করে ভুট্টোর যে বিষয়টা আমি জানলাম, ভুট্টো চাষে এতটা লাভ যেটা আমি এর আগে আমার জানা ছিল না। তাদের মতে যেটা, যে একই জমিতে যদি ধান লাগানো হয় সেখানে খরচ বেশি হয় ধানে, বাট ওই জমিতে যদি ভুট্টা চাষ করা হয় ফলনও বেশি হয়ে থাকে এবং কি দামটাও তার চেয়ে বেশি। সব কিছুর মূলে আসলে আমাদের কৃষককে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের কৃষকরা বাঁচলে আমরা বাঁচবো, আমরা শাক সবজি সব দিকে আমরা এগিয়ে যাব। যে দেশ কৃষিতে উর্বর সে দেশ কিন্তু অনেকটাই এগিয়ে যায়। আর সেই দিক থেকে আমরা বাংলাদেশ যারা রয়েছি তারা কিন্তু আমাদের এই দেশের জমি সোনার চেয়ে খাঁটি, আমাদের মাটি সোনার চেয়ে খাঁটি, এরকম একটা গান রয়েছে। বাস্তব, আমাদের এই দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমাদের দেশের কৃষক এবং কৃষির সাফল্যতা বর্ণনা করার পরে আজকের ভিডিও আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, পরবর্তী কোনো একটা বিষয় নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।